কিয়াস আহমেদ, একই বিষয় নিয়ে আপনার কাছেও আসতে চাই। যেমনটি আমরা জানি 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। 1978 সালে বিএনপি প্রতিষ্ঠা করেন তিনি এবং দেশের সব সংকটে ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হয়েছেন তিনি। কিন্তু বিগত সময়ে আমরা যেমনটি দেখেছি, জিয়াউর রহমানের অবদানকে ইতিহাস থেকে মুছে ফেলার এক ধরনের চেষ্টা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি তো সুন্দর প্রশ্নটা করেছেন। আসলে আমাদের আজকে সহ যে বক্তা তিনি বহু সুন্দর বলেছেন যে ইতিহাস তো আপনার মুছে ফেলা যায় না। একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, সেই দল যদি মানে হিংসাবশত একটি স্বাধীনতার একটা পক্ষের শক্তি, স্বাধীনতার যে ঘোষণা দিয়েছেন তাকে যদি খাটো করতে চান, জনগণ কিন্তু সেটা মেনে নেবে না। সেই কারণে যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, তিনি কিন্তু ঘোষণা বাণী পাঠ করেন নাই, মানে কারো বাণী পাঠ করেন নাই, খবর পাঠ করেন নাই, তিনি নিজে ড্রাফট করে ঘোষণা দিয়েছেন। কারণটা কি, তখন আপনার শেখ মুজিবুর রহমান সাহেব চেয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে, মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। তিনি তো যেহেতু নির্বাচনে তিনি জয়যুক্ত হয়েছেন, স্বাভাবিক কারণেই তিনি প্রধানমন্ত্রী হতেই চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে তিনি তার যে দাবি ছিল যে প্রধানমন্ত্রী তাকে দেওয়া হচ্ছে না কেন, সেটাই তিনি চেষ্টা করেছেন। তো ইতিহাস এটি সত্য যে তিনি স্বাধীনতার ঘোষণা দেননি, স্বাধীনতা ওই সময় চাননি, কারণ শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন এবং সে স্বেচ্ছায় ধরা দিয়ে পাকিস্তানে আত্মসমর্পণ করেছেন। তিনি যদি স্বাধীনতা চাইতেন তাহলে তিনি ঘোষণা দিয়ে ইন্ডিয়াতে গিয়ে যুদ্ধ পরিচালনা করতে পারতেন এবং সেখানে তৎকালীন আওয়ামী লীগের অনেকেই তাকে পরামর্শ দিয়েছিল। তো সেক্ষেত্রে আমরা বলবো যেটা নাকি আজকে ইতিহাসে যে প্রমাণিত এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এই নিয়ে কোনো মানে বিতর্ক নেই, জনগণ এটা মেনে নিয়েছে। এখন আওয়ামী লীগ মনে করেন এই যে আওয়ামী লীগ কিন্তু স্বাধীনতার বিপক্ষ শক্তি, কারণ আওয়ামী লীগের যে আপনার শেখ মুজিবুর রহমান তিনি ভাই বলেছেন যে বাকশালের মাধ্যমে তিনি গণতন্ত্র কবর রচনা করলেন। বাকশালের মাধ্যমে স্বাধীনতার যে চেতনা, ৭১-এর যে চেতনা, গণতন্ত্র, সেটা তো তিনি মানে গণটিপে হত্যা করলেন। তো আওয়ামী লীগ যখন বলে যে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি, আমাদের বিএনপির ভাইরা কিন্তু সেটা প্রতিবাদ করে না এবং বিএনপি যে আওয়ামী লীগের বিএনপি যে স্বাধীনতার পক্ষের শক্তি সেটাতে আমাদের প্রচার হচ্ছে না। কারণ বিএনপি যে দলের প্রধান, তিনি আপনার স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন এবং ৭৫-এর পট পরিবর্তনে তিনি আবার সেই ভারতীয় যে একটা থাবা, ভারতীয় যে একটা চক্রান্ত ছিল সেটাকে প্রতিহত করে তিনি আবার বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আবার দেখেন, শুধু এখানেই শেষ নয়, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু ৯ বছর সংগ্রাম করেছেন, স্বাধীনতার যে মূল চেতনা গণতন্ত্র, ভোটের অধিকার, তিনি সেটা প্রতিষ্ঠা করেছেন, সংসদীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন। তো আবারই দেখেন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, তিনি বিদেশে থেকে যেভাবে দলটাকে গুছিয়েছেন, আওয়ামী লীগের যে থাবা থেকে দলটাকে ভাঙতে দেননি, গুম হয়েছে মানুষ, কিন্তু আওয়ামী লীগের মানে দলে বা আওয়ামী লীগের কথায় তারা মানে পা দেয়নি। এই বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল, সাথে সাথে জনগণকে এই তারেক রহমান ঐক্যবদ্ধ রেখেছিলেন এবং ঐক্যবদ্ধ রেখেছেন বলেই আপনার গত নির্বাচনে, আওয়ামী লীগের যে দামি নির্বাচনে দেখবেন 95% জনগণ আপনার আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে বা তার অনুরোধে জনগণ ভোট কেন্দ্রে যায়নি। তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এবং এই যে জনগণকে ঐক্যবদ্ধ রাখা, দলটাকে ঐক্যবদ্ধ রাখা, এই কারণেই কিন্তু আজকে আপনার এই দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় যে মানে স্বাধীনতার যে যুদ্ধ আমরা বলি জুলাই বিপ্লব, সেটা কিন্তু সম্ভব হয়েছে। এবং বিএনপি যে একটা বড় দল হিসেবে যে ছাত্ররা কিন্তু প্রথমে আপনার কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছে, তাদের দাবি কিন্তু মানে সরকার পতনের ছিল না। তো এটাকে পিছন দিক থেকে বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছে, যেভাবে মুভমেন্টটা করিয়েছে, তা আমরা আশা করি যে সেই কারণেই আজকে এই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটা সম্ভব হয়েছে। সেই কারণে আমি এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছেন, তাদের সকলের আমরা অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই এবং তাদের যারা শহীদ হয়েছেন আত্মার মাগফিরাত কামনা করছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি সেটা হলো যে যারা অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে যেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। তো কারণ স্বাধীনতা অর্জনের পাশাপাশি এটা রক্ষা করা কিন্তু আপনার কঠিন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতার কারণে যেভাবে ক্ষমতার লোভী হয়ে যেভাবে জুলুম নির্যাতন স্বাধীনতা বিরোধী কাজ করেছে, যেভাবে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, যেভাবে বিলিয়নস অফ ডলার বিদেশে পাচার করেছে, ব্যাংক থেকে লুট করেছে। আপনার বিএনপির সময়ে আমরা সাইফুর রহমানকে, আমি একজন প্রবাসী হিসেবে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে একটা প্রবাসী ব্যাংক দেবার জন্য। তিনি কিন্তু তখন বলেছিলেন, আজ থেকে কত বছর আগে, 22-23 বছর আগে, তিনি বলেছিলেন যে বাংলাদেশে যে কটা ব্যাংক আছে সেগুলি যথেষ্ট, এর বেশি দেওয়া যাবে না, কন্ট্রোল করা যাবে না। আমাদেরকে দেননি একটা বিএনপির আমলে একটি ব্যাংক বিএনপি লাইসেন্স দেয়নি 5 বছরে। অথচ আওয়ামী লীগ এসেই এই 14-15টি মানে ব্যাংকে মানে লাইসেন্স দিয়েছে, যদিও তৎকালীন সমস্ত বুদ্ধিজীবী, ব্যাংকার্স এবং ইকোনমিক্সট, ওয়ার্ল্ড ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে তৎকালীন যে ছিলেন তারাও বলেছে না, আর ব্যাংক দেওয়া যাবে না। কিন্তু এই যে চুরি করবার জন্য, লুটপাট করবার জন্য ব্যাংক হলো প্রথম এটা হাতিয়ার। ব্যাংকের মাধ্যমে এই ভুয়া এলসি করে ভুয়া মানে বিদেশে থেকে মানে জিনিসপত্র আনবে, ব্যবসা করবে, এই ব্যাংকের মাধ্যমে এটা ইজি পাচার করা। সেই কারণে তারা সুকল্পিতভাবে ব্যাংকের লাইসেন্স দিয়ে, তারা আওয়ামী লীগের আমলে যতগুলি লাইসেন্স দিয়েছে ব্যাংকের সবকটি দেউলিয়া। এবং দেখেন বাংলাদেশ ব্যাংক থেকে যে ব্যাংক যে মানে ব্যাংক পাচার হলো, টাকা পাচার হলো, দেখেন মানে একটা জিনিস বলতে চাই সেখানে যে যারা যেই সময় ঘটনা ঘটলো তৎকালীন যারা মানে কর্মকর্তা ছিলেন ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে, তাদেরকে মানে চাকরি থেকে মানে বরখাস্ত করা হয়নি, বরং তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। এবং একজন কর্মকর্তাকে আমি চিনি, তিনি নিউ ইয়র্কে গিয়ে একটা সেমিনারে বলেছিলেন যে তিনি 20 বছর যাবৎ বা 15 বছর যাবৎ ব্যাংকে আছেন, বাংলাদেশ ব্যাংকে আছেন, এবং সরকারের প্রশংসা করলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের, ফ্যাসিস্ট সরকারের। তখন আমি প্রশ্ন করলাম যে আপনি 15 বছর যাবৎ এই বাংলাদেশ ব্যাংকে আছেন, আপনার সময়েই কিন্তু এই মানে এই দুর্নীতিটা হয়েছে, টাকা পাচার হয়েছে, তো আপনি এখন পর্যন্ত কিভাবে থাকেন? আপনাকে তো সঙ্গে সঙ্গে আপনাকে স্ট্যান্ড রিলিজ অথবা বদলি করা উচিত ছিল, কিন্তু আপনি এখনও আছেন ব্যাংকে, সেই বাংলাদেশ ব্যাংকে। তো এই যে আওয়ামী লীগ যে আপনার লুটপাট করবার জন্যই তারা ভারতীয় আপনার রয়ের মাধ্যমে এবং 111-এর নায়কদের মাধ্যমে এই ক্ষমতায় এসেছে। এই 111-এর নায়করা কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দিয়েছিল যে আপনাকে আমরা হেল্প করব, যে প্রধানমন্ত্রী হতে আমাদেরকে সেফ এক্সিট দিতে হবে, আমাদেরকে বিচার করা, আমাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশনে যাওয়া যাবে না। কিন্তু আমাদের দেখেন আপসী নেত্রী, তিনি কিন্তু এই প্রস্তাবে রাজি হননি, কিন্তু সঙ্গে সঙ্গে শেখ হাসিনা রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আরেকটা ঘটনা ঘটেছে যে এই মঈনুদ্দিনরা শেখ হাসিনাকে বিশ্বাস করেনি। বিশ্বাসের ব্যাপার আছে যে আমরা শেখ হাসিনাকে ক্ষমতায় আনবো, কিন্তু ক্ষমতা আসার পরে তো আমাদেরকে ধরতে পারে, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে তো 13টি মামলা। গিয়াস আহমেদ, আমরা দেখছি কয়েক দশক ধরে রাজনীতির যে সুস্থ ধারা সেটি অনেকাংশে বদলে গেছে। জিয়াউর রহমানের জীবনী থেকে আমরা জানতে পেরেছি তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবার পরেও খুব সাধারণ সাদাসিধে জীবনযাপন করতেন। সেই জায়গা থেকে একটু জানতেই চাই যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি না করে তিনি দায়িত্ব কেন্দ্রিক রাজনীতি করতেন, সেই আদর্শ এখন রাজনীতিবিদরা কতটা অনুসরণ করে বা করতে পারছে, প্রশ্নটি